বাংলা নতুন বছর শুরু হতে বাকি আর এক সপ্তাহ। সারা দেশে চলছে বর্ষবরণের প্রস্তুতি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় এবার দেশ জুড়ে হবে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা। তার প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। স্বাগত রাত ৯টা বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। খেলার আনন্দ হতাশার খবর জানাতে আছি আমি জহির ভুঁইয়া। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মাশরাফির বিদায়ী টি-20-তে টাইগারদের ঝড় শুরু, মিরাজের অভিষেক। মানুষ হত্যা সমর্থন করে না ইসলাম, জঙ্গির বিরুদ্ধে আলেমদের দাঁড়াতে বললেন সৌদি আরবের দুই খতিব। দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে দিল্লিতে ব্যাপক প্রস্তুতি। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে ওলামা সম্মেলনে জঙ্গি প্রতিরোধের আহ্বান। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দেব সংবাদের পরের অংশে। সিরিজ নির্ধারণী টি-20-তে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এখন পর্যন্ত সংগ্রহ ৫ উইকেটে ১৫৫ রান। ক্যারিয়ারের শেষ টি-20-তে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। শুরু থেকে আক্রমণাত্মক ইমরুল ও সৌম্য। পাওয়ার প্লেতে তোলেন ৬৮ রান। ৭১ রানে উদ্বোধনী জুটি ভাঙেন আসেলা গুনারত্নে। ৩৪ করে ফেরেন সৌম্য, ৩৬-এ কাটা পড়েন ইমরুল। ১৯ করে সাব্বির, ৩৮ করে আউট হন সাকিব। দুটি পরিবর্তন, টাইগার একাদশে ইনজুরির কারণে খেলছেন না তামিম, তাঁর জায়গায় খেলছেন ইমরুল। অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। অপরিবর্তিত একাদশে খেলছে লঙ্কা। আজকের খেলা নিয়ে খুবই আশার সঞ্চার হয়েছে, এত সুন্দর একটা শুরু। আর আজকের খেলা নিয়ে অনেক বেশি প্রত্যাশা আগে থেকে শুরু হয়ে গিয়েছিল জহির জাহিদ, আপনারা জানেন, যেহেতু মাশরাফির আজ বিদায়ের দিন, ফলে পুরো দল, পুরো দেশই আসলে চাইছে যে যেভাবেই হোক আজ যেন তাকে এই জয়টা উপহার দেওয়া যায়। অবশ্যই বাংলাদেশকে মাশরাফি এত কিছু দিয়েছে যে তার বলা যায় যে এটা একটা প্রাপ্য আছে, প্রাপ্য সম্মান, যে তিনি যেন মাথা উঁচু করে আজকে বিদায় নিতে পারেন, সেটি দেশবাসী চায় এবং খেলোয়াড়রাও নিশ্চয়ই চায়। আমরা আশা করছি যে সেটার একটা ভালো অনুবাদ হোক। একটা খুব বলা যায় যে বিজয়ের চাইতে বড় পুরস্কার তো একজন খেলোয়াড়ের জন্য কোনো কিছুই হতে পারে না, এবং বা মাশরাফির জন্য এটা অনেক বড় পুরস্কার হবে। এখনো পর্যন্ত খেলার যে পরিস্থিতি জহির, তাতে মনে হয় যে যদি এই ধারাটা অব্যাহত রাখা যায়, শেষ পর্যন্ত ভালো শেষ করা যায়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের আজকে বড় সুযোগ আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই জয়টি অনেক দিক থেকেই তাৎপর্যপূর্ণ। মাশরাফির বিজয় ছাড়াও বাংলাদেশও কিন্তু শ্রীলঙ্কায় মাথা উঁচু করে ফিরতে পারবে। সব কয়টি ক্ষেত্রেই ড্র হয়ে যাবে সিরিজ। কিন্তু জাহিদ, যে জিনিসটা আমাকে ভাবাচ্ছে, শুরুটা খুব ভালো ছিল। আমরা দেখছি ৭১ রান এসেছিল প্রথম পার্টনারশিপে, কিন্তু এরপর যেটা হচ্ছে যে বেশ কয়েকটি উইকেট আমরা কিন্তু খুব দ্রুত হারিয়ে ফেলেছি। তো এখন মুশফিক মাহমুদুল্লাহ আছেন, এই দুজন ব্যাটসম্যানের উপর আসলে এখনো আমি যেটা দেখতে পাচ্ছি আরো ২ ওভারের মতো খেলা আছে। তো এই দুজনের উপর আরেকটু বোধহয় হতে পারতো রানটা, আরেকটু হতে পারতো। কিছু উইকেট পড়ে যাওয়ায় রান রেটটা একটু স্লো হয়ে গেছে, ১০-এর উপরে ছিল, কিন্তু এখন যেটা দেখছি নির্ভর করছে যে বাকি ২ ওভারে আসলে আমরা ফিনিশিংটা কিরকম করতে পারি, এবং শেষ পর্যন্ত বোলাররা লাইন লেংথ বজায় রাখতে পারলে সেইটা কিন্তু যথেষ্ট পুঁজি হিসেবে দেখা যেতে পারে। জহির, আজকে সংবাদের বিভিন্ন ঘন্টায় সংবাদে আমরা বারবারই একটা বিষয় আমাদের প্রতিবেদকদের কাছে জানতে চাচ্ছিলাম, যারা কলম্বোতে আছেন, যে আজকে যে এই যে আমাদের বিদায়ী অধিনায়ক মাশরাফিকে জয় উপহার দিতে গিয়ে সেটি আবার দলের জন্য বাড়তি চাপ হয়ে যাচ্ছে কিনা। তেমন কোনো সাইন কিন্তু আমরা দেখিনি। আমরা কিন্তু দেখলাম যে বেশ নির্ভর ক্রিকেট খেলেছে দুই ওপেনার। তো আমারও মনে হয় যে এটা চাপ না, বরং এটা ইন্সপিরেশন হিসেবে কাজ করছে। মানে বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যায়, যে একটা কিছু করার প্রবণতা, সেটা নিশ্চয়ই যদি অনুপ্রেরণায় রূপান্তরিত হয় তাহলে আমাদের জন্য ভালো কিছুই। খেলার বাইরেও জাহিদ পরের খবর আছে আর অনেকগুলো, আমরা বরং সেগুলোতে যাই, আবার খেলার খবরে ফিরবো আমরা।
জঙ্গিদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের শক্ত অবস্থানের প্রশংসা করেছেন সৌদি আরবের মসজিদে হারামের ভাইস প্রেসিডেন্ট শাহেখ ডক্টর মোহাম্মদ বিন নাসির আল খুজাইম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, যে কয়টি রাষ্ট্র জঙ্গিবাদকে দমন করতে পেরেছে বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ওলামা মাশায়েখ মহাসম্মেলন আয়োজন। সারা দেশের প্রায় ২ লাখ ওলামা মাশায়েখ অংশ নেন। ইসলামের প্রচার প্রসারের জন্য মহাসম্মেলনের বিশেষ অতিথি পবিত্র কাবা শরীফ ও মসজিদে নববীর ইমাম শাইখ ডক্টর মোহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং শাইখ ডক্টর আব্দুল মহসিন বিন মুহাম্মদ আল কাশিম। নাসের আল খুজাইফ মোহাম্মদ বিন নাসির তার বক্তব্যে জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে ওলামা মাশায়েখদের আহ্বান জানান। মনে রাখবেন, নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা ইসলামে অনেক বড় অপরাধ। আমরা কোনো নিরপরাধকে হত্যা করতে পারি না, এমনকি কোনো বিধর্মীকেও কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করতে পারে না। মসজিদে নববীর আরেক ইমাম মোহাম্মদ আল কাশিম বলেন, নিরপরাধ মানুষকে হত্যা ইসলামে বড় অপরাধ। তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমাদের ধর্ম সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে মুক্ত। ইসলামের মধ্যে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। মহাসম্মেলনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে যান চলাচলেও নিয়ন্ত্রণ আনা হয়। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শান্তির ধর্ম ইসলাম মানুষ হত্যা সমর্থন করে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য ইসলামের এই বাণী ছড়িয়ে দিতে সারা দেশের মসজিদের ইমাম ও ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ওলামা মাশায়েখ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। ইসলামিক ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান প্রেক্ষাপটে আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করছে। শান্তির ধর্ম ইসলামকে নিয়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী ষড়যন্ত্র ও ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। আপনারা স্ব এলাকায় আমাদের পবিত্র ইসলাম ধর্মের যে মূল বাণী তা জনগণের কাছে যেমন পৌঁছে দেবেন এবং তাদেরকে সেই শিক্ষাও দেবেন যে অহেতুক জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম এই ধর্মের তারা যেন আর ক্ষতি না করে। সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদুল নববীর ২ বিশিষ্ট চিন্তাবিদের বক্তব্য উদ্ধৃতি করে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম নিরীহ মানুষকে হত্যার যে অনুমতি দেয় না, তাদের বক্তব্যে তা স্পষ্ট। জঙ্গিবাদের বিরুদ্ধে সৌদি আরবের সঙ্গে কাজ করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। মহামান্য বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে আন্তরিক ধন্যবাদ জানাই, তিনি যে উদ্যোগ নিয়েছেন। এটাই বলতে চাই যে সন্ত্রাস জঙ্গিবাদ দমনের জন্য বাংলাদেশ সব সময় তার পাশে থাকবে এবং এক হয়ে আমরা কাজ করব। মুসলমানদের জন্য বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে কাল সকাল 10টায় ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এবারের সফরে 33টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনাকে স্বাগত জানাতে নয়াদিল্লিতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহরের বিভিন্ন সড়কে উঠছে 2 দেশের পতাকা। শুক্রবার বেলা 12:30টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে। বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রাতে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে রাষ্ট্রপতি ভবনের নৈশভোজে অংশ নেবেন শেখ হাসিনা। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উপস্থিত থাকবেন। এ সময় তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। ক্ষমতাসীন বিজেপি সভাপতিমণ্ডলীর সদস্য তরুণ বিজয় জানিয়েছেন, তিস্তা চুক্তি ইস্যুতে ভালো কিছু হওয়ার আশা করছেন তারা। 8 এপ্রিল হায়দরাবাদ ভবনে হবে 2 দেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠক। মানবতা বিরোধী অপরাধে সর্বোচ্চ আদালতের শাস্তি পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদনের রিভিউ শুনানি হবে
14 মে। প্রধান বিচারপতি এস.কে. সিনহার 4 সদস্যের আপিল বেঞ্চ সকালে এ তারিখ দেয়। আপিল বিভাগে বৃহস্পতিবার দিনের কার্যতালিকায় রিভিউ আবেদন দুটি অন্তর্ভুক্ত ছিল। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হওয়ায় 2013 সালে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে পরের বছর আপিল বিভাগ সাঈদীর ফাঁসির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয়। গত বছর 12 জানুয়ারি সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই বছরের 17 জানুয়ারি আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনায় আবেদন করেন সাঈদী। একাত্তরে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক 6 আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল হক সহ 3 সদস্যের বেঞ্চ ট্রাইব্যুনাল সকালে এই আদেশ দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে গত বুধবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। অভিযোগ আমলে নেওয়ার শুনানি হবে 22 মে। এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের গফরগাঁওয়ে 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের 7টি অভিযোগ আনা হয়েছে। রাত 9টায় বাংলাদেশে এবার একটা বিরতি নিচ্ছি। নয়টা 18তে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। প্রতারণার মাধ্যমে সিলেটের তারাপুর চা বাগানের জমি আত্মসাৎ মামলায় আলোচিত ব্যবসায়ী রাগিব আলীকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো দুপুরে এই রায় দেন। এছাড়া রাগিব আলীর ছেলে, মেয়ে, জামাতা ও এক আত্মীয়কে 16 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় রাগিব আলী, তার ছেলে আব্দুল হাই সহ 4 আসামিকে। এ মামলায় 2 আসামি রাগিব আলীর মেয়ে রোজিনা কাদির ও জামাতা আব্দুল কাদির পলাতক। 4 আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করে আদালত। রাগিব আলীকে দণ্ডবিধির 467 ও 468 ধারায় 6 বছর করে এবং 420 ও 471 ধারায় 1 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তার ছেলে আব্দুল হাই, মেয়ে রোজিনা কাদির, জামাতা আব্দুল কাদির ও আত্মীয় মোস্তাক মজিদের 16 বছর করে কারাদণ্ড হয়। দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও 3 মাসের দণ্ড ভোগ করতে হবে। মামলা থেকে খালাস পেয়েছেন চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্ত। এই মামলায় রাগিব আলী 468 ধারায় 6 বছর করে 12 বছর কারাদণ্ড এবং 420, 471 ধারায় 1 বছর কারাদণ্ড, অনাদায়ে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের কারাদণ্ড। তবে রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে আসামি পক্ষ। খুবই হতাশ, এবং আপনারা জানেন যে আমরা এই আদালতে আগে থেকেই অনাস্থা জানিয়েছি। এই জন্য আমাদের আত্মপক্ষ সমর্পণের সুযোগ ছিল না বা আমরা পাইনি। আমরা অবশ্যই উচ্চ আদালতে যাব। 1990 সালে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া সেবায়েত সাজিয়ে তারাপুর চা বাগানের 422.96 একর দেবত্বীর সম্পত্তি দখলে নেয় রাগিব আলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে খেলার খবর জাহিদ। জহির, অবশ্যই শেষ পর্যন্ত একটু হতাশ, কিন্তু তারপরেও আমরা আশা ছাড়িনি। খেলার আর কি খবর আছে? অনেকগুলো খবরই কিন্তু জমে গেছে। ক্যারিয়ারের শেষ ইনিংসটা টি-20 ইনিংস খেলে ফেলেছেন মাশরাফি। 177 রানের টার্গেট দিয়েছেন। তবে যেটা টাইগার সমর্থকরা একটু ডিসঅ্যাপয়েন্টেড হতেই পারেন। 200-র কাছাকাছি একটা স্কোর এক্সপেক্ট করছেন। অন্তত প্রথম 10 ওভার সেরকমই আভাস দিচ্ছিল। 10-এর কাছাকাছি রান রেট ছিল। তো আরো কিছু খবর আছে, খবরগুলো জানিয়ে দিচ্ছি একটা বিরতির পর। নিচ্ছে একটা বিরতি। নয়টা 27 ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। সিরিজ নির্ধারণী টি-20তে বাংলাদেশে দেয়া 177 রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। এখন পর্যন্ত সংগ্রহ 1 উইকেটে 4 রান। ক্যারিয়ারের শেষ টি-20তে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মাশরাফি। শুরু থেকে আক্রমণাত্মক ইমরুল ও সৌম্য পাওয়ার প্লেতে তোলেন 68 রান। 71 রানের উদ্বোধনী ঝুঁকি ভাঙেন আসিলা গুনারত্নে। 34 করে ফেরেন সৌম্য। 34 রানে আউট হয়েছেন ইমরুল।
শুরু 10 ওভারে ঝোড়ো শুরু করলেও পরে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ব্যাটসম্যানরা। সর্বোচ্চ 38 করেন সাকিব। 19তম ওভারে মুশফিক, মাশরাফি ও মিরাজকে আউট করে হ্যাটট্রিক করেন মালিঙ্গা। জাহিদ, 200-র কাছাকাছি একটা স্কোর প্রত্যাশা করছিলেন নিশ্চয়ই সমর্থকরা। তবে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ অসাধারণ শুরু করলো। শুরুটা যথেষ্ট ভালো হয়েছে। এই শুরুটা চালিয়ে যেতে পারলে আমার মনে হয় যে এখনো যথেষ্ট রান আছে, যদি বেঁধে রাখা যায়, ঠিক মতো জায়গায় বল ফেলা যায়, তাহলে কিন্তু এখনো পর্যন্ত ঠিক জায়গায় বল ফেলার কথা বলছেন, সেক্ষেত্রে মুস্তাফিজের প্রসঙ্গটা চলে আসছে। আমরা পুরো সিরিজেই দেখেছি যে ঠিক জায়গায় বল ফেলার কাজটি কিছুটা হলেও ভুলে গেছেন। তো আজকে একটা প্রত্যাশা থাকবে যে মুস্তাফিজ অবশ্যই একটা লম্বা সময় বিরতির কারণে কি মুস্তাফিজের এমন হচ্ছে? হ্যাঁ, ও তো একটু সেরা ছন্দে নেই, অস্ত্রোপচারের নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছে এবং আমরা খুবই প্রত্যাশা করছি আজকে নিজেকে তিনি ফিরে পান যেন। জাহিদ, আরেকটা ইন্টারেস্টিং তথ্য আমি জানাতে চাই। মাশরাফি ক্যারিয়ারের শেষ টি-20-তে 0 রানে আউট হয়েছেন। মিরাজ তার প্রথম টি-20, তিনিও 0-তে শুরু করেছেন। কিন্তু ওখানেই শেষটা। দর্শক যেটা প্রত্যাশা করবেন যে বোলিংয়ে মিরাজ অন্তত কিছু একটা করবেন বা মাশরাফির বিদায়টাকে স্মরণীয় করে রাখার জন্য। অবশ্যই এই মিলটার সঙ্গে আরো বড় মিল আমরা ভবিষ্যতেও পেতে চাই। এই মিলটা হয়তো আমাদের প্রত্যাশিত না, কিন্তু মাশরাফির মতো একজন বড় ক্রিকেটার হোক মিরাজ, সেটা আমরা প্রত্যাশা করতে পারি এবং সেই যে সম্ভাবনাটাও তার মধ্যে আছে। জহির, এখন উইকেটের যে অবস্থা, প্রথম ইনিংসের সময় আমরা দেখতে পেয়েছি যে রান শুরুতে খুব ভালো আসছিল, উইকেট কি এই কিছুটা সময় অতিবাহিত হওয়ার ফলে এখন কি একটু ভিন্ন আচরণ করার সম্ভাবনা আছে, নাকি এই ইনিংসে ব্যাটসম্যানরা আসলে বাড়তি সুবিধা পাবেন উইকেট থেকে? আমি খুবই দুঃখিত, আমি কোনো ভালো সংবাদ দিতে পারছি না। যেটা হচ্ছে ফ্যাক্ট হচ্ছে যে এই উইকেটটা বরাবরই ফ্ল্যাট আচরণ করে, খুব একটা ইয়ে হয় না। তবে স্পিনার আমরা যেমনটা দেখেছি, সাকিব কিন্তু শুরুতে বেশ ভালো একটা উইকেট পেয়ে গেছেন, স্পিনাররা কিছু অ্যাডভান্টেজ পান। সেক্ষেত্রে সাকিব এবং মিরাজের উপরই আসলে মূল প্রত্যাশাটা, তারা যদি ভালো কিছু করতে পারেন এই ম্যাচ, হয়তো বাংলাদেশ মাশরাফির বিদায়টাকে স্মরণীয় করে রাখতে পারবে। আমরা তো সবাই সেটাই প্রত্যাশা করছি, কোনো হয়তোর মধ্যে আমরা আসলে থাকতে চাই না। জাহিদ, আমার কাছে আরো কিছু খবর আছে, জানিয়ে দিচ্ছি। মাশরাফির অবসরের সিদ্ধান্ত দৃষ্টান্ত তৈরি করেছে বলেছেন টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহা। টি-20-র ভবিষ্যৎ ভেবেই তরুণদের সুযোগ দিতে ম্যাচের অবসর, যা ইতিবাচক জানিয়েছেন চন্ডিকা। অধিনায়ক হিসেবে ওর অবদান সত্যি দারুণ, মন্তব্য এই লঙ্কানের। মাশরাফি বাংলাদেশের হয়ে অনেক ভালো করেছে, ও দারুণভাবে দায়িত্ব পালন করেছে। আমার মনে হয় ও ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। টি-20 বিশ্বকাপ বেশ দূরে, দল গঠনের দিকে গুরুত্ব দিচ্ছে। ও নতুনদের জায়গা করে দিতে এই সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। ওয়ানডেতে ক্যারিয়ার সেরার র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন তামিম ইকবাল। বুধবার আইসিসি নতুন ওয়ানডে র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়ে 19তম স্থানে টাইগার ওপেনার। তার বর্তমান রেটিং 633। শুধু তামিমই নয়, সাকিবেরও উন্নতি হয়েছে। ব্যাটসম্যান র্যাঙ্কিংয়ের 5 ধাপ এগিয়ে 26 নম্বরে বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিংয়ে 8 নম্বরে আছেন সাকিব। বোলিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদ। 448 রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা 61তে উঠে এসেছেন টাইগার স্পিডস্টার। 3 ফরম্যাটে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন সাকিব। খেলার খবরে এই ছিল আমার কাছে সবশেষ। আরো কিছু খবর জানাবেন জাহিদ এবং মিতা। ধন্যবাদ জহির। মিতা, আমাদের কাছে কিছু খবর আছে। চলতি অর্থ বছর জিডিপি প্রবৃদ্ধি কমে 6.9 ভাগের নিচে থাকবে বলে পূর্বাভাস দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রপ্তানি ও রেমিটেন্স কমে যাওয়ায় এর কারণ বলছে সংস্থাটি। তবে অভ্যন্তরীণ ভোগ ব্যয় না কমায় সামষ্টিক অর্থনীতি খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করছেন সংস্থার আবাসিক পরামর্শক। এডিবির ঢাকা কার্যালয়ে সকালে ত্রৈমাসিক আউটলুক প্রকাশ অনুষ্ঠানে একথা বলা হয়েছে। মন্দার কারণে গতিহীন বিশ্ব অর্থনীতি, এর মধ্যে ইউরোপ আমেরিকার রাজনৈতিক পট পরিবর্তনের প্রভাব 8-10টা স্বল্পোন্নত দেশের মতো পড়ছে বাংলাদেশেও। জ্বালানি তেলের দরপতন ও মধ্যপ্রাচ্যের কিছু দেশে কর কমায় কমেছে রেমিটেন্স। রপ্তানি আয়ও নেই সুবাতাস। এতে জিডিপি প্রবৃদ্ধি সরকারের দেওয়া লক্ষ্যের চেয়ে কম হবে বলে মনে করছে এডিবি। একদিকে রেমিটেন্সের নিম্নগতি, অন্যদিকে আমদানি ব্যয় বাড়ায় সরকারের চলতি হিসাবে টান পড়তে পারে বলেও মত সংস্থাটির। এতে ডলারের বিপরীতে টাকার মান কমে রয়েছে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা। সামষ্টিক অর্থনীতির গতিধারা বিশ্লেষণ করে আমাদের মনে হচ্ছে এবার জিডিপির প্রবৃদ্ধি 6.9 নিচেই থাকবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা রয়েছে।
তবে আশার কথা, দেশের অভ্যন্তরীণ অপ্রাতিষ্ঠানিক অর্থনীতির আকার দিন দিন বাড়ছে, এতে বাড়ছে ভোগ ব্যয়। তাই রপ্তানি রেমিটেন্স কমলেও নেতিবাচক কিছু দেখছেন না এডিবির আবাসিক পরামর্শক। গত 10 বছর 15 বছর থেকে যদি আপনি 6% প্লাস গ্রো করেন, আপনি দেখেন ইকোনমির সাইজটা কত বড় হয়েছে। এই ইকোনমি যে মানুষের যে আয় আসছে, এটা যাচ্ছে কোথায়, সেটা আবার ব্যয় হচ্ছে এবং সেই ব্যয়ের মাধ্যমে আপনার চাহিদা সৃষ্টি করছে, সেটা ইকোনমিকে এক্সপ্যান্ড করছে। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলে সামনে উচ্চ প্রবৃদ্ধির দিকে যাত্রা কঠিন হবে না বলেও মনে করেন তিনি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে আবারও একটা বিরতি নিচ্ছি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে থাকবে। 6 জেলার বেশিরভাগ হাওরে বোরো ধান পানির নিচে, পাহাড়ি ঢলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা। নয়টা 42 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের 6 জেলার বেশিরভাগ হাওরের বোরো ফসল। ক্ষতিগ্রস্ত হয়েছে 2,40,000 হেক্টরের বেশি জমির ধান। ক্ষতি মোকাবেলায় এখনো প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই বলে জানিয়েছে কৃষকরা। জমিনও নাই নিজের, আমি মানুষের জমিন আদ্যাবাগে করি, সুদ টেকা আনছি, মানে মানুষের সুদই যে মুখিবি কিভাবে আর নিজেই বাঁচমু কিভাবে। এমন প্রশ্ন এখন উত্তর পূর্বাঞ্চলের 6 জেলার কয়েক লাখ কৃষকের। চড়া সুদে ঋণ নিয়ে ধান লাগিয়ে এখন সর্বশান্ত হওয়ার পথে তারা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ জেলায়। হাওরে 1 লাখ হেক্টরেরও বেশি জমির ধান পানিতে তলিয়ে গেছে, যা জেলায় আবাদকৃত জমির প্রায় অর্ধেক। সিলেটে প্লাবিত হয়েছে 59,000 হেক্টর বোরো ক্ষেত। মৌলভীবাজারে নষ্ট হতে বসেছে 15,000 হেক্টর জমির ধান। কিশোরগঞ্জ ও হবিগঞ্জেরও অবস্থার কোনো উন্নতি নেই। নেত্রকোনায় নতুন করে আরও প্রায় 15,000 হেক্টর বোরো ক্ষেতে পানি ঢুকেছে। হাওরের ফসল রক্ষায় আশা ছেড়ে দিয়েছেন কৃষি কর্মকর্তারাও। এই সময় তো আর কিছু করা যাবে না, হয়তো পরবর্তী বছর বা পরবর্তী মৌসুমে এই সমস্ত কৃষকদেরকে প্রণোদনা হিসাবে সরকার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে সেই হিসাবে জেলা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এক সপ্তাহ ধরে পরিস্থিতির অবনতি হলেও ক্ষতিগ্রস্ত কৃষকের সহায়তায় এখনও প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। তবে কিছু এলাকায় সহায়তা যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 210 মেট্রিক টন খাদ্যশস্য বিভিন্ন উপজেলাতে বিতরণ করেছি এবং 7 লক্ষ টাকার মতো জিআর ক্যাশ বিতরণ করেছি। আরও আমরা মন্ত্রণালয় আমরা সহযোগিতার জন্য আজকে আমরা লিখছি। হাওর অঞ্চলের বেশিরভাগ জমি এক ফসলি হওয়ায় এবছর আর ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন কৃষকরা। তাই ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ সহায়তা রাখার দাবি করেছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ওলামা সম্মেলনে জঙ্গি প্রতিরোধের আহ্বান, এ বিষয়ে আজ আপনাদের মতামত জানতে চেয়েছি। জাহিদ এবং জহির আমাদের কাছে যে মতামতগুলো এসেছে, এর মধ্যে নাজিম বলছেন জঙ্গি তৎপরতা দূর করতে আলেম ওলামারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। শাহিদা বলছেন ওলামারা ধর্ম নিয়ে মতানৈক্য না করে একমত হলে জঙ্গি দমন অনেকাংশে সম্ভব। তানিয়া বলছেন ইসলামে জঙ্গির কোনো স্থান নেই, তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে, সচেতনতার প্রয়োজন। মিজান বলছেন ওলামাদের বিভিন্ন মতাবলম্বী হওয়াটা জঙ্গি উৎপত্তির অন্যতম কারণ। ফারহানার মত, জঙ্গি প্রতিরোধে ওলামাদের এক হয়ে কাজ করতে হবে। এটা অবশ্য প্রধানমন্ত্রীও বলেছেন যে যদি সবাই মিলে কাজ করা যায়। শিমুল বলছে আশা করি ওলামা সম্মেলনে জঙ্গি প্রতিরোধের আহ্বান তারা সাদরে গ্রহণ করবেন। আকাশ বলছেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ওলামারা ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশা। রাসেলের মত, জঙ্গি প্রতিরোধে ওলামাদের পাশাপাশি সব শ্রেণীর মানুষকে কাজ করতে হবে। মারিয়ার মতে ওলামা মাশায়েখরা জঙ্গি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। জাহিদ, এসএমএস থেকে এই ব্যাপারটা স্পষ্ট যে জঙ্গিবাদ দমনের মতো স্পর্শকাতর বিষয় ওলামাদের ভূমিকাটা খুব গুরুত্ব দিয়ে দেখছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী আজ খুব স্পষ্টভাবে বলেছেন যে কেন মানুষ ওলামাদের কথা শোনেন এবং ওলামাদের কথা শোনেন বলেই ওলামাদের দায়িত্বও আসলে অনেকখানি বেশি এক্ষেত্রে। অবশ্যই এটা মানুষ একটা জিনিস যেটা দেখা যায় যে হয়তো কি কারণে কিভাবে মানুষ জঙ্গিবাদের দিকে ঝুঁকছে, সেখানে নিশ্চয়ই জঙ্গিবাদের ব্যাপারটাও এরকম যে পরকালের নানান ধরনের পুরস্কারের কথা বলা হয়, কিন্তু সত্যিকারের চিত্রটা যেটা বলতে পারে সেটা ওলামারাই, যে সত্যিকার অর্থে ইসলাম কি বলছে, কোরআনে কি ধরনের নির্দেশনা দেয়া হয়েছে, মানুষ হত্যার ব্যাপারে ইসলামের স্পষ্ট বক্তব্য আছে, সেগুলি তুলে ধরলে আমার মনে হয় যে ওলামারা অনেক বেশি ভূমিকা রাখতে পারে। কারণ কাউন্টার করা দরকার, যারা এইভাবে মানুষের
অর্থাৎ অপব্যাখ্যাগুলোর সঠিক ব্যাখ্যা মগজ হওয়া ধোলাই প্রয়োজন। করছে, তাদের মগজটাকে আরো শক্তিশালী করা দরকার। পরের খবরে চলে যায় জাহিদ। সারা দেশে চলছে বাংলা বর্ষবরণের প্রস্তুতি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় এবার মঙ্গল শোভাযাত্রা হবে সারা দেশে, আর এই আয়োজনের প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। ব্যস্ত সময় কাটছে সংস্কৃতি কর্মীদের। বাংলা নববর্ষ বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। এবার মঙ্গল শোভাযাত্রায় থাকছে জঙ্গিবাদ বিরোধী প্রতীকী বিড়াল, মাছ ও শৈশব মনে করিয়ে দেয়া টমটম। জঙ্গি নির্মূল চেতনায় শানিত বৈশাখ, আর সেটার উপর ভিত্তি করেই হচ্ছে আমাদের ডামিতে ওইটার একটা প্রভাব থাকবে। পিছিয়ে নেই বিভাগীয় শহর রাজশাহীও। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান দিনটিকে ঘিরে নিতে শুরু করেছে প্রস্তুতি। রং বদলানো মানুষদের উপহাস করে এবারের শোভাযাত্রার জন্য তারা তৈরি করেছে বিশাল আকারের গিরগিটি। মঙ্গল শোভাযাত্রার প্রধান যে আকর্ষণ থাকবে সেটা থাকবে প্রায় 50 ফিট লম্বা একটা গিরগিটি। তো এই গিরগিটি স্বাভাবিক গিরগিটি একটু অন্যরকম, এটাকে আমরা লোকস ফর্মে করছি। খুলনায় পহেলা বৈশাখ উদযাপন শুরু হবে সূর্যোদয়ের সাথে সাথে। উদীচীর আয়োজনে চলছে জোর প্রস্তুতি। পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে থাকবে অনুষ্ঠান। 200-র বেশি শিল্পী কর্মীরা বিভিন্ন আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবেন এবং তার উপরে আমাদের একটা মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে বরিশালে জোর প্রস্তুতি নিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সাংস্কৃতিক সংগঠনগুলো। তবে বৈশাখী আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিধিনিষেধের কারণে উৎসব পালনে বিঘ্ন তৈরি হবে বলে আশঙ্কা করছে বরিশালবাসী। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে তারা সজাগ দৃষ্টি রাখুক, ঠিক আছে, কিন্তু মানুষের মাঝে এমন কিছু আতঙ্ক ছুড়ে দিবে না যা আসলে তাদের মনে সত্যি সত্যি আতঙ্কের সৃষ্টি করে। মৌলবাদীদের আস্ফালন এবং তাদের উত্থান, তার চোখ রাঙানিতে আমাদের বাঙালির সংস্কৃতি থেমে থাকতে পারে না। সিলেটে প্রথমবারের মতো এবারে বের হবে মঙ্গল শোভাযাত্রা। শতকণ্ঠে গীত হবে বর্ষবরণের গান। সংগঠনগুলো করছে জোর মহড়া। সিলেটে সাম্প্রতিক জঙ্গি তৎপরতার কারণে বর্ষবরণ অনুষ্ঠানে নেওয়া হবে কড়া নিরাপত্তা। সিলেটে একটা ঘটনা ঘটছে, নিশ্চয়ই এই বিষয়টা আমরা মাথায় রেখে কিন্তু নিরাপত্তা প্ল্যানটা নিয়েছি। যারা পয়লা বৈশাখের বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাবে অবশ্যই আমাদের চেকপোস্ট থাকবে। বগুড়ায় আর্ট কলেজ দিনটিকে বর্ণিল করতে তৈরি করছে মুখোশ, শলার হাতি আর পায়রা সহ নানা ধরনের ঐতিহ্যবাহী প্রতীক। সকালে মঙ্গল শোভাযাত্রা বের হবে শহরের 7 মাথা থেকে। এডওয়ার্ড পার্কে 5 দিনের বৈশাখী মেলার আয়োজন করেছে বগুড়া থিয়েটার। তাবিনা শবনম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 60-এর দশকের অন্যতম কবি, সাহিত্যিক ও সাংবাদিক সাজ্জাদ কাদির মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে 70 বছর বয়সে তিনি মারা যান। সাজ্জাদ কাদির 1976 সালে সাপ্তাহিক বিচিত্রা দিয়ে সাংবাদিকতা শুরু করেন। একাধারে কবিতা, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ লিখেছেন। গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সংকলন, অনুবাদ সহ 60টির বেশি গ্রন্থ রচনা করেছেন তিনি। তার প্রকাশিত বইয়ের মধ্যে যথেচ্ছ ধ্রুপদ, চন্দনে মৃগপদ চিহ্ন, রবীন্দ্রনাথ, শান্তিনিকেতন, অন্তর্জাল অন্যতম। সাজ্জাদ কাদিরের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ। সুচিত্রা সেন উত্তম কুমার জুটি অর্ধ শতাব্দী জুড়ে মুগ্ধ করে রেখেছে বাংলা চলচ্চিত্র দর্শকদের। 2014 সালে চির অন্তরালে যাবার আগে দীর্ঘ সময় নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন এই অভিনেত্রী। বাঙালির হৃদয়ে আজও অমলিন মহানায়িকা সুচিত্রা সেন। পৃথিবী জুড়ে অসংখ্য ভক্ত তার। 1931 সালের 6 এপ্রিল পাবনায় সুচিত্রা সেনের জন্ম। ছিলেন পরিবারের 5ম সন্তান ও 3য় কন্যা। 1947 সালে দিবানাথ সেনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সুচিত্রা। বিয়ের পর 1952 সালে প্রথমবারের মতো নায়িকা হিসেবে অভিনয় করেন শেষ কোথায় চলচ্চিত্রে। কখনোই মুক্তি না পাওয়া ছবিটির পর একই বছর 74.5 ছবিতে উত্তম কুমারের বিপরীতে বড় পর্দায় প্রথম আসেন সুচিত্রা। অভিনয়ে দর্শক হৃদয় জয় করেছিলেন বলেই 1955 সালেই পার্বতী চরিত্রে অভিনয় করেন দেবদাস চলচ্চিত্রে, যা ছিল হিন্দি ভাষার চলচ্চিত্রে সুচিত্রার প্রথম অভিনয়। তারপর শুধুই জয়ের গল্প। 1978 সালে তিনি শেষ অভিনয় করেছেন প্রণয় পাশার ছবিতে। সুচিত্রা অভিনীত মোট চলচ্চিত্রের সংখ্যা 61।
কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার। 1963 সালে সুচিত্রা সেন প্রথম বাঙালি অভিনেত্রী হিসেবে অর্জন করেন মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রীর সম্মান। 1972 সালে ভারত সরকারের পদ্মশ্রী এবং 2012 সালে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ খেতাব পান সুচিত্রা। বাঙালির মনের মণিকোঠায় সুচিত্রা সেন হয়ে চিরস্থায়ী জায়গা করে নেয়া রমা দাশগুপ্ত 2014 সালের 17 জানুয়ারি যাত্রা করেন অদেখা জগতের পথে। তৈমুর মোহাম্মদ সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশ। শেষ করব ভার্জিনিয়া চিড়িয়াখানার চিতা শাবকের কিছু ছবি দেখে। কন্ট্রোল পয়েন্ট আয়োজনে শুভরাত্রি।